নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে গলায় দরদ বা ফিল আনবো কী করে। আমরা সবাই কিন্তু মিষ্টি গলায় গান গাইতে চাই, সুন্দর গান গাইতে চাই, সফট ভয়েসে গান গাইতে চাই। কিন্তু ব্যাপারটা হয়ে যায়, আমরা যখন গান গাইতে চাই বা গান বা রেওয়াজ করতে যাই, তখন সেটা না কর্কশ লাগে বা শুনতে অতটা শ্রুতি মধুর লাগে না যতটা অন্যরা কেউ গাইছে সেটা আপনার কাছে লাগছে। তো এরকম অনেক মানুষ কিন্তু আপনারা আমাকে কমেন্ট করেছেন যে গলা মিষ্টি করব কিভাবে বা গলায় দরদ আনবো কীভাবে গান গাওয়ার সময়। তো আমি প্রত্যেকটা ভিডিওই বলি এর উত্তরও কিন্তু লুকিয়ে আছে আমাদের এই রেওয়াজের প্রসেসে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। তো ফার্স্ট অফ অল, গলায় দরদ বা ফিল আনার জন্য আমাদের বুঝতে হবে যে দরদ বা ফিল জিনিসটা কি। ঠিক আছে, তো গান গাইবার ক্ষেত্রে গান সেটার জাজমেন্ট হয় গানের কথা। তো একটা গান নির্ভর করে বা একটা গান আমাদের কেন ভালো লাগে বা সাধারণ মানুষের কেন ভালো লাগে তার দুটো কারণ। একটা হচ্ছে তার কথা বা তার লিরিক্যাল জাস্টিফিকেশন, আর সুর, যে সুরের চলন বা সুরের ছন্দটা। তো এই দুটো বিষয় কিন্তু ম্যাটার করে। তো এবং আধুনিক গান বা সিনেমার গান বা লাইট গান গাইতে গেলে কিন্তু আমাদের কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কথা আমরা প্রথম কথা অনেকেই আমরা আছে যারা ছোটরা তারা তো বটেই, কথা না বুঝে আমরা গান গেয়ে ফেলি বা কথার মিনিং না বুঝে। অনেকে আছে আমরা বাঙালি মানুষ, হিন্দি বুঝি না, হিন্দি ওয়ার্ড বুঝি না, কিন্তু তাও গান গাই কিছু না বুঝেই। তো ফার্স্ট অফ অল আমি সবাইকে, যারা এইভাবে আপনারা রেওয়াজ মানে গান করেন, আপনারা কথাগুলো প্রথমে ফিল করার চেষ্টা করবেন বা অনুভব করার চেষ্টা করবেন যে কী কথার মধ্যে কি আছে। হ্যাঁ, এখন বাংলা গান খুব সহজ, কথা বুঝতে সুবিধা, কিন্তু হিন্দি গানে অনেকে আছেন বুঝতে পারেন না। এখনকার দিনে ফোন আছে, ফোনে গুগল আছে, ট্রান্সলেটর আছে, অনেক পন্থা আছে, অনেক পদ্ধতি আছে কথা বার করার। তো লিরিক্যাল জাস্টিফিকেশন বা কথার মানে বুঝে কিন্তু প্রথম কথা গাইতে হবে, তারপরেই কিন্তু দরদের বিষয়টা আসবো। দু নম্বর কথা হচ্ছে রেওয়াজের মধ্যে। রেওয়াজ, অনেকে আছেন যারা রেওয়াজ না করেও গান ভালো গান, তাদের বলি যে ঈশ্বর প্রদত্ত, ভগবান বা উপর থেকে দিয়েছে, জিজাস, আল্লাহ, আপনারা যে মানে উপরওয়ালাকে মানুন না কেন, কিছু না কিছু তাদের দিয়ে পাঠায়, যেন না শিখেও তারা পারি। এরকম কিছু মানুষ আছেন যারা কিছু না শিখেই কি সুন্দর লেখালেখি করে, কিছু না শিখে কি সুন্দর ড্রয়িং করে। তো শেখার পরে কিন্তু সেটা একটা আলাদাই মাধুর্য, কিন্তু আমরা কিছু একটা গিফট উপর থেকে পেয়ে আসি। এই জন্য আমি এর আগেই বলেছিলাম যে কেন 70% মানুষ গান গাইতে পারবে না বা গান শিখতে পারবে না। তো এখানে কিন্তু সেই কথাটা আসছে যে উপর থেকে কিছু না দিয়ে পাঠালে কিন্তু ফার্স্ট কিছু করা যায় না, তারপরে কিছুটা দিলে আমরা সেটা শিখে বা প্র্যাকটিস করে রেওয়াজ করে কিন্তু এটা ডেভেলপ করতে পারি। তো যেটা বলছিলাম যে রেওয়াজের ক্ষেত্রে প্রসেসটা, আমরা যখন রেওয়াজ করি তখন হারমোনিয়াম হোক, তানপুরা হোক, খুব লাউড দিই। এর ফলে কি হয়, আমাদের গলার থ্রোয়িংটাও কিন্তু লাউড হয়ে যায়। মানে আমি এখন যদি জোরে তানপুরা চালাই বা তানপুরা বাজাই বা জোরে হারমোনিয়াম বাজাই, তখন কিন্তু আমার নিজের ভয়েস শোনার জন্য আমাদের কিন্তু জোরে বলতে হচ্ছে বা জোরে গাইতে হচ্ছে বা জোরে রেওয়াজ করতে হচ্ছে। তো তখন কি হয়, আমাদের কণ্ঠটা প্রয়োজনের থেকে বেশি ব্যবহার হয়, মানে বেশি জোরে ব্যবহার হয়, ভলিউমটা আপ হয়ে যায়। সেক্ষেত্রে শ্রুতি বা আমাদের সুরগুলো কিন্তু নড়ে সরে যায়। একদম ঠিক যতটা আমাদের প্রজেকশন করার দরকার ছিল একটা সারেগামা বলতে বা যে কোনো একটা গানের কথা বলতে, তখন কিন্তু একটু এই কম বেশি হওয়ার জন্য বা জোরে হওয়ার জন্য কিন্তু আমাদের সুরগুলো বা শ্রুতিগুলো কিন্তু সরে যায়, ঠিক জায়গায় থাকে না। তো এক্ষেত্রে আপনারা দেখবেন যখন রেওয়াজ করবেন বা গান গাইবেন, যারা ক্যারাওকে ট্র্যাকের সাথে গাইবেন, ট্র্যাক যেন খুব বেশি লাউড না হয়, তাহলে কি হবে, নিজের ভয়েস নিজেই শুনতে পারবেন না এবং জোরে গাইবেন এবং শুনতে খুব বাজে লাগবে। এবং যারা রেওয়াজ করবেন তারা চেষ্টা করবেন হারমোনিয়াম এবং তানপুরা, যে ইনস্ট্রুমেন্টের সাথে আপনারা প্র্যাকটিস করুন না কেন, তার সাউন্ড যেন অপটিমাম থাকে। যে আমি যেটা বলি যে এটা যদি আমাদের ভয়েসের লেভেল হয়, তানপুরা বা হারমোনিয়ামের সাউন্ড হবে একটু নিচে, মানে সমুদ্রের উপরে আমাদের সাঁতার কাটার মতো। আমাদের বডি কিন্তু সমুদ্রের উপরে ভাসি আমরা, তো মানে বডি মিনস আমাদের মাথা এবং আমাদের উপরিভাগ। ঠিক আছে, তো একটুখানি সাউন্ডটা আপনারা ব্যালেন্স করার চেষ্টা করবেন, যাতে আমাদের খুব অত্যধিক প্রেশারে আমাদের গলা বা আমাদের শ্রুতি বা গান গাইবার সময় সুর যেন নড়ে না যায়। এটা 3 নম্বর পয়েন্ট। কি 3 নম্বর পয়েন্ট হচ্ছে রেওয়াজ না করা। রেওয়াজ না করলে কি হয় না, গান গাইবার ক্ষেত্রে কনফিডেন্স পাই না। যারা অনেকে আছেন ভালো গান গাইতে চায় কিন্তু তার জন্য সময় দিতে চায় না, রেওয়াজ করতে চায় না, প্র্যাকটিস করতে চায় না।
যত বড় বড় গায়িকারা দেখবেন তারা কিছু না কিছু রেওয়াজ করেছেন। এখন আমাকে বলতেই পারেন যে কিশোর কুমারজি উনি এত বড়, উনি তো গান না শিখেই এত একটা বড় জায়গায় গেছেন। প্রথম কথা, আপনি জানেন না যে কিশোর কুমারজি কিভাবে শিখেছেন। সবসময় যে রেওয়াজ করেও যে গান শেখা যায় তা না। মেয়েরে নয়না সাবান বাদো গানটা যদি আপনার হিস্ট্রি জানেন, আপনারা কেউ না কেউ তো জানবেন, অবশ্যই লিখে আমাকে জানাবেন যে উনি কীভাবে লতা মঙ্গেশকরজির গানটা শুনে শুনে শিখে। প্রথমে তো গানটা ওনারই গাওয়ার কথা ছিল, তো স্টুডিওতে কিন্তু লতা মঙ্গেশকরজির ভার্সনটা প্রথমে ডাব করা হয়েছে, তারপরে উনি কিন্তু বেশ কদিন পর ওনার থেকে গানটা শিখে কিন্তু উনি গানটা গেয়েছিলেন। যারা এই হিস্ট্রিটা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরকম অনেক হিস্ট্রি আমরা জানি না, না বুঝে আমরা কমেন্ট করি যে উনি তো শেখেনি, অমুক বড় সিঙ্গার তো শেখেনি বা রেওয়াজ করেনি। এগুলো আমরা তাদের সামনেটা দেখেছি, তাদের সাফল্যটা আমরা দেখেছি, তাদের ভালো গায়ক গাওয়াটা দেখেছি, তাদের পিছনের অধ্যাবসা কতটা সময় তারা গানের প্রতি দিয়েছে। শুধু যে গলা বাজি করে যাচ্ছে বা রেওয়াজ করে যাচ্ছে সেটা না, রেওয়াজ একটা অন্য টপিক। তো রেওয়াজ না করলে যেটা হয়, আমাদের গলার গান গাইবার ক্ষেত্রে কনফিডেন্স পায় না। কনফিডেন্স না পেলে কী হবে, সুরগুলো শ্রুতিতে বসবে না, শ্রুতিগুলো ঠিক হবে না, সুর ঠিক হবে না, সুর এদিক ওদিক হয়ে যাবে, অটোমেটিক আমাদের গলায় দরদ আসবে না। মানে নর্মাল আমরা যেরকম গান গাইবার জন্য চেষ্টা করব তার থেকে খুবই খারাপ হবে। তো খারাপ বলবো না, মানে কম ভালো হবে আর কি, ভালো হবে না। তো এটা আপনারা চেষ্টা করবেন যে মিনিমাম হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধ ঘন্টা বা 30 মিনিট আপনারা স্ট্যান্ডিং নোটস প্র্যাকটিস করবেন 10 মিনিট, 10 মিনিট পাল্টা প্র্যাকটিস করবেন, 10 মিনিট সাপার্ট বা ভোকাল রানস। আর যদি সময় পান তারপরে যারা রাগ সঙ্গীত শিখছেন রাগ সঙ্গীতের উপর সময় দেবেন, যারা লাইট গান গান তারা লাইট গানের উপর বা সিনেমার গানের উপর প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস মিন্স রেওয়াজ বা ওভারঅল আপনাদের সব কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে করতে হবে, ভয়েস ট্রেনিং প্লাস গানের প্র্যাকটিস আপনারা যদি লাইট গান গাইতে চান। তো 3 নম্বর পয়েন্ট কি, যেটা আমি বলি, সারগাম করার সময় বা রেওয়াজ করার সময় খুব বড় বড় করে বা সা রে গা মা, দেখুন শুনতেও কতটা কর্কশ লাগছে, সা রে গা মা পা ধা নি সা, সুরে বললাম, খুব একটা বেসুরে হয়নি, সা রে গা মা পা ধা নি সা। কিন্তু ব্যাপারটা এর মধ্যে না কোনো মিষ্টতাটা নেই, কোনো দরদ নেই, কোনো ফিল নেই। এবং রেওয়াজের ক্ষেত্রে ফিল আমি বলি যে সমান, সব কিছু ব্যালেন্স এবং নিউট্রাল বা ন্যাচারাল থাকবে। যে সা, একটা সা বলতে গিয়ে সা এত বড় মুখ করে দিলাম, সব হাওয়া বেরিয়ে গেল, আমার ওখানেই কন্ট্রোলটা হারিয়ে গেল। তো সা সা এত জোরে বললে কী হবে, আমার নিজেরই অন্য শ্রুতিতে চলে যাবো, সায়ের শ্রুতিতে থাকবে না। সা আস্তে আস্তে স্ট্যান্ডিং প্র্যাকটিস করে করেই হবে, এবং খুব সফটলি, মানে খুব জোরেও না খুব আস্তেও না। সা, এখন আপনারা বলতেই পারেন যে কতটা বলবো, তো আমি যেটা বলি যে এই যে কথা বলছি, কথা বলার যে টোনটা, সা এরকম টোন থাকলেই হবে যে রেওয়াজ করার সময়। ভলিউমটা সা রে গা গা, শ্রুতিটাও খেয়াল করতে হবে যে সা। এবং যখন আমরা নর্মালি রাগ সঙ্গীত প্র্যাকটিস করেন যে সা রে, এই জন্য রাগ সঙ্গীতটা না একটু শিখতে হয়। মানে যারা আমি বলবো সবে গান বাজনা শুরু করেছেন, আপনারা রাগ সঙ্গীতের উপরেও কিন্তু একটু চর্চা রাখবেন, তাহলে কী হবে, ওই মুড়কি, ওই কনসর, ওই মির, ওই আন্দোলন, এগুলো গলায় চলে আসবে। রাগ সঙ্গীত না শিখলে যে গান শেখা যায় না সেটা না, কিন্তু রাগ সঙ্গীত শিখলে ওই আবেগটা, ওই চলনটা, ওই তৈয়ারিটা কিন্তু হয়ে যায়। তো সা রে, এই রেটা লাগালাম, সা রে এরকম লাগাইনি, সা রে গা ছুঁয়ে আমি কিন্তু যাচ্ছি, এই যে এই বিষয়গুলো, এখানেই কিন্তু দরদের বিষয়টা আসছে। তো সা রে গা, আমি কিন্তু একবারে সা রে গা লাগাইনি। তো সা রে গা গা রে সা, খুব ধীরে ধীরে এই যে মির, আন্দোলন, এবং এইগুলো আমি প্রচুর ভিডিও দিয়েছি যে আপনারা প্র্যাকটিস করার জন্য মিরের রেওয়াজ। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো রাগ সঙ্গীত বা খেয়াল গান, বড় হোক ছোট হোক যে কোনো খেয়াল, আপনারা এর মধ্যে আলাপ আছে, বোল বিস্তার আছে, তান সারগাম আছে, বন্দিশ আছে। হ্যাঁ, তো এইগুলো অনেক চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, এর জন্য প্রচুর বছরের পর বছর আমাদের মানে রেওয়াজটা করতে হয়। এই নয় যে আমাকে অনেকে কমেন্ট করেন যে 5 মাস 6 মাস 1 বছরের মধ্যে কী করে গান শিখবো। অ্যাকচুয়ালি গান শেখা বা রেওয়াজ করাটা না লাইফ টাইম। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, 2 বছর পর আরেকটু উপরে উঠবো, 5 বছর পর আরেকটু উপরে উঠবো, এইভাবে ধাপে ধাপে এগোতে হয়। এক ধাপে কখনো এই মানে পদ্ধতিতে শিখলে না হয় না, আমি নিজেও খেয়াল করে দেখেছি। কারণ আমি 2020 সালে যেরকম গাইতাম, এখন 2005 বছর পরে এসে আমি তার থেকে অনেকটা ইমপ্রুভ গাই।
অথবা আমি 2015 সালে কীরকম গাইতাম তার থেকে আমি অনেক ভালো 2020-তে গেয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমি একটা 5 বছরের হিসাব বললাম, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, কিন্তু ব্যাপারটা ওভারঅল এই যে আমাকে এরকমভাবে যেতে হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। রাগ সঙ্গীত শিখলে কী হবে, আমাদের এই শ্রুতি, আমাদের এই চলন, এই যে মির, এইগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে। শুধু একটা মিরের রেওয়াজ করলাম, শুধু একটা মুরকির রেওয়াজ করলাম, শুধু একটা গমকের রেওয়াজ করলাম, এইভাবে হয় না, এভাবে শেখা যায় না। এভাবে মানে আমি ইউটিউবে হয়তো একটা ভালো টপিকের ভিডিও বানিয়ে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি শেখা হয় না যারা সঠিক শিখতে চান ইউটিউব দেখে। তো তার জন্য আপনারা কাছাকাছি ভালো কোথাও যেখানে রাগ সঙ্গীত শেখায় সেখানে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে দরদ বা ফিল আনার জন্য এত কিছু কিন্তু প্রয়োজন, আরও অনেক কিছু প্রয়োজন, কিন্তু এগুলো মেইন। তো এগুলো করলে অবশ্যই আপনাদের কিন্তু হেল্প হবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, আমি এই সব ধরনের রেওয়াজই কিন্তু শেখাই। তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। শুধুমাত্র অনলাইন ক্লাস করাচ্ছি, অফলাইন ক্লাস সামনের বছর করাবো। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।